দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। চট্টগ্রাম অঞ্চলে হাম পরিস্থিতি এখন উদ্বেগজনক। বিভাগে এই পর্যন্ত টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার প্রায় ৭৩% শিশু। 18টি জেলার 30টি উপজেলায় কিন্তু এই প্রথম ফেজের হাম রুবেলা টিকা শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে আমাদের 4টা সিটি কর্পোরেশন এলাকায় এবং সর্বশেষ 20 এপ্রিল থেকে আমাদের বাকি সিটি কর্পোরেশন এবং সকল উপজেলায় টিকার আওতায় আসে। বন্দর নগরীতে হোটেলে ভোক্তা অধিকারের অভিযান, নোংরা পরিবেশে খাবার তৈরির প্রমাণ, মালিকের 1 লাখ টাকা জরিমানা। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খাল পুনর্খনন কাজ শুরু, জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি দূর হবে চাষাবাদের পানি সংকট। খালটা যদি কেটে দিলে আমাদের ঘর বাড়িগুলো ভালো থাকবে। খাল খনন না হলে মানুষ বর্ষার সিজনে অনেক কষ্ট পায়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এবার বিস্তারিত। চট্টগ্রাম অঞ্চলে হামের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে শেষ হচ্ছে টিকাদান কার্যক্রম। 20 এপ্রিল থেকে শুরু হওয়ার পর এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় 8.25 লাখ শিশু এবং পুরো বিভাগে প্রায় 30 লাখ শিশু টিকা পেয়েছে। হামের প্রকোপ বাড়তে থাকায় কেন্দ্রে কেন্দ্রে ভিড় করছেন অভিভাবকরা। চট্টগ্রাম উপজেলা পর্যায়ে 10 মে এবং মহানগরে 20 মে শেষ হবে টিকাদান। চট্টগ্রামে সরকারি বেসরকারি সব হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে শিশু। মেডিকেলে আলাদা কর্নার খুলেও চাপ সামাল দেয়া যাচ্ছে না। এই অবস্থায় হামের টিকা দিতে শিশুদের নিয়ে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করছেন অভিভাবকরা। হাম পরিস্থিতি দিন দিন জটিল রূপ নিতে থাকায় টিকা পেয়ে কিছুটা স্বস্তিতে তারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা এবং জেলার 15 উপজেলায় ইতোমধ্যে 7,76,000-এর বেশি শিশু টিকা পেয়েছে। বন্দরনগরীর বিভিন্ন স্কুলেও দেয়া হচ্ছে টিকা। প্রতিনিয়ত দেখছি যে বাচ্চারা অসুস্থ হচ্ছে, তো সব দিক বিবেচনা করে আমিও আসলে এটা নিয়ে একটু চিন্তিত। এখন টিকা দিয়ে হচ্ছে, ইনশাল্লাহ আর কোনো চিন্তা নাই, আশা করি ভালোই থাকবে। একবার দিচ্ছি 16 মাসে, এখন আবার এসে আবার দিচ্ছি আর কি, দ্বিতীয় ডোজ হিসেবে আবার দিচ্ছি। হামের প্রতিরোধের জন্য আবার বুস্টার হিসেবে এই টিকাটা দিতে আসছি। এই যে চারপাশে হামের প্রাদুর্ভাবটা বেড়ে গেছে, এই কারণে আবার দিতে আসছে। চারপাশে আসলে যে হামের রোগে বিভিন্ন শিশু আক্রান্ত হচ্ছে, এই কারণে আমি আমার বাচ্চাকে টিকা দিতে নিয়ে চলে আসলাম। যারা বাদ যাবে তাদেরকে আমরা স্কুল পর্যায়ে দিয়ে আসতেছি। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী পুরো চট্টগ্রাম বিভাগে এরই মধ্যে লক্ষ্যমাত্রার প্রায় 73%, অর্থাৎ 30 লাখের বেশি টিকাদান শেষ। 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা পাচ্ছে টিকা। 5 এপ্রিল থেকে আমরা চট্টগ্রামের 4টা উপজেলা সহ সারা দেশে 18টি জেলার 30টি উপজেলায় কিন্তু এই প্রথম ফেজের হাম রুবেলা টিকা শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে আমাদের 4টা সিটি কর্পোরেশন এলাকায় এবং সর্বশেষ 20 এপ্রিল থেকে আমাদের বাকি সিটি কর্পোরেশন এবং সকল উপজেলায় টিকার আওতায় আসে। চট্টগ্রাম মহানগরে 20 মে এবং উপজেলা পর্যায়ে আগামী 10 মে টিকাদান কার্যক্রম শেষ হবে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। হাম নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, চট্টগ্রামে হামের পরিস্থিতি এখন কেমন? এখন যেহেতু টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, চট্টগ্রামে কেমন চলছে টিকাদান কার্যক্রম এবং হামের প্রকোপ এখন কেমন? যেহেতু টিকা দেয়া হচ্ছে, প্রকোপ কিছুটা হলেও কমেছে কিনা এবং রোগী ভর্তির হার হাসপাতালগুলোতে কমেছে কিনা? মারফি, দুটি বিষয় আপনাকে জানিয়ে রাখি। সেটি হচ্ছে যে আসলে চট্টগ্রামে হামের পরিস্থিতি আসলে তেমন কোনো উদ্বেগজনক নয়। আমরা হাসপাতালগুলোতে আসলে যেসব শিশুরা ভর্তি রয়েছেন তাদের যখন আমরা কোন জায়গা থেকে এই রোগীটি এসেছে তখন যখন আমরা জিজ্ঞেস করি তখন আমরা দেখি বেশিরভাগ হচ্ছে দক্ষিণ চট্টগ্রাম, অর্থাৎ চকরিয়া, পটিয়া, বাঁশখালী কিংবা বেশিরভাগ মহেশখালী এবং কক্সবাজার। কিছু রোগী আমরা পাই ফটিকছড়ি এবং নোয়াখালী, ফেনী, এইসব জায়গা থেকে আসলে চট্টগ্রামে বেশিরভাগ রোগী আসেন।
রয়েছেন সেক্ষেত্রে আমরা বলতে পারি কক্সবাজার এবং যে ফেনী এবং নোয়াখালী থেকে আসলে সবচেয়ে বেশি রোগী আসছে, তার পরও কিন্তু আসলে চট্টগ্রামেও আসলে কিছু কিছু রোগী আমরা পাচ্ছি, সেগুলো চট্টগ্রামের। অর্থাৎ আমি যদি বলি আজকে প্রায় 32 জন সন্দেহভাজন অর্থাৎ হামের উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়েছে এবং একজনের শনাক্ত হয়েছে হাম। এখন পর্যন্ত চট্টগ্রামে 91 জন হামের রোগী আসলে শনাক্ত হয়েছে এবং অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং এর মধ্যে একজন শিশু মৃত্যুবরণ করেছেন হাম নিয়েই এবং তার বাড়ি চট্টগ্রামের কক্সবাজার। অর্থাৎ হামের রোগী যারা আসছেন এবং মৃত্যু আসলে পর্যালোচনা করে দেখা যাচ্ছে চট্টগ্রামের বাইরে থেকে আসলে রোগীর সংখ্যা বেশি, যেহেতু এখন টিকাদান কর্মসূচি আসলে জোরদার করা হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে যে তথ্য জানিয়েছে, তারা যে পরিমাণ টার্গেট করেছিল অর্থাৎ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সেই লক্ষ্যমাত্রা হয়তো 2-1 দিনের মধ্যেই তাদের সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং তাদের যে টিকাদান কার্যক্রম সেটি কিন্তু বিভিন্ন হাসপাতাল, স্কুল, কলেজ এবং সরকারি যেসব শিশু হাসপাতাল রয়েছে সেখানেও আসলে জোরদার করা হচ্ছে। ফলে এখন যারা স্বাস্থ্য বিভাগ রয়েছেন তারা আসলে বলছেন যে যখন টিকা সব শিশুর মধ্যে দেয়া থাকবে তখন কিন্তু হামের প্রকোপটা ধীরে ধীরে কমবে। এবং আমরাও কিন্তু দেখছি যারা হাসপাতালে ভর্তি হয়েছেন উপসর্গ কিংবা যারা হামে শনাক্ত হয়ে তাদের বেশিরভাগই স্বজনদের সাথে কথা বলছিলাম রোগীর, তারা আসলে বলছে যে শিশুর কোনোটি হয়তো কারো একটি টিকা দেওয়া কিংবা কারো 2টি টিকা দেওয়াই নেই। অর্থাৎ এমন টিকা না দেওয়া রোগীর সংখ্যাই আসলে আমরা হাসপাতালগুলোতে বেশি দেখছি। তবে ব্যতিক্রমও রয়েছে, কয়েকজনকে আমরা দেখেছি যাদের মধ্যে 2টি টিকাই দেওয়া রয়েছে, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য বিভাগ তারা চেষ্টা করছেন হামের যে প্রাদুর্ভাব সেটি আসলে মোকাবেলা করার জন্য। তবে আমরা দেখছি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা যেহেতু চট্টগ্রাম জেলার বাইরের আশেপাশের জেলা থেকে আসছে, সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের তথ্যই যদি আপনাকে দিই, একই আসনে কিন্তু শয্যায় কিন্তু 2 থেকে 3 জন এবং কোথাও কোথাও যখন প্রাদুর্ভাব কোনোদিন বেশি থাকে সেদিন কিন্তু 4 জন পর্যন্ত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন পড়ছে। এবং হামের যেই ওয়ার্ডটি রয়েছে ডেডিকেটেড, সেখানে যেমন রোগী রয়েছে তেমনি কিন্তু শিশু যেই স্বাস্থ্য বিভাগের যেই ওয়ার্ডগুলো রয়েছে 2টি ওয়ার্ডে, সেখানেও কিন্তু শিশুদের উপচে পড়া ভিড় আমরা রোগীদের আসলে দেখছি। হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা ওইসব ওয়ার্ডে শিশু ওয়ার্ডের যিনি বিভাগীয় প্রধান রয়েছে তিনিও আসলে বলছে যে তার দীর্ঘ ছাত্র জীবন কিংবা তার এই যে ডাক্তারি পেশাগত জীবনে এত বেশি শিশু রোগী তিনি এতদিন দেখেনি। অর্থাৎ প্রাদুর্ভাব বাড়ার সাথে সাথে কিন্তু শিশু রোগীর সংখ্যাও বাড়ছে। সব মিলিয়ে স্বাস্থ্য বিভাগ সকল হাসপাতালগুলোতে সরকারি সেখানে ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে যারা হাম এবং হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছে। সব মিলিয়ে স্বাস্থ্য বিভাগ চেষ্টা করছেন যে তারা টিকা জোরদারের মাধ্যমে এই প্রাদুর্ভাব কিছুটা হলো কমবে। শহীদুল সুমন, ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। হোটেলের রান্নাঘর যেন ডাস্টবিন। চট্টগ্রামের লালদিঘি পাড়ের সোনালী হোটেলে অভিযানে গিয়ে এমন ভয়াবহ চিত্র পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নোংরা, অপরিচ্ছন্ন, দুর্গন্ধময় পরিবেশে খাবার তৈরির দায়ে 1 লাখ জরিমানা করার পাশাপাশি মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। বাইরে ফিটফাট হলেও ভেতরে রান্নাঘরের চিত্র দেখে বিস্মিত গ্রাহকরাও। দেখে মনে হবে ডাস্টবিনের পাশের আবর্জনার স্তূপ, কিন্তু এটি আসলে চট্টগ্রামের লালদিঘি পাড়ের সোনালী হোটেলের রান্নাঘর। নোংরা, অপরিচ্ছন্ন, দুর্গন্ধময় পরিবেশে প্রস্তুত হয় খাবার। প্রতিদিন যা খাচ্ছেন শত শত মানুষ। চট্টগ্রামের সোনালী হোটেল খুব পরিচিত, দূর থেকেও খেতে আসেন অনেকে। বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট। প্রচলিত এই প্রবাদকে যেন বাস্তবে রূপ দিয়েছে হোটেলটি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আকস্মিক অভিযানে ধরা পড়ে ভয়াবহ এ চিত্র। রান্নাঘরের নোংরা, দুর্গন্ধময় পরিবেশ থেকে রীতিমতো বিস্মিত গ্রাহকরা। আমরা তো দেখি এখানে বলি ওখানে তো আমরা কোনোক্ষণ যাই না, কিন্তু এরকম অপরিষ্কার কোনোদিন দেখি না, কিন্তু এই বাবদ আমরা এরকম পরিষ্কার দেখি আমরা ভাত খাইছি। খানা তো আমরাই খাই, আমরা গাড়ির ড্রাইভার, আমরা আরো বেশি খাই। এই পরিবেশে খানা খাইলে তো মানুষের অসুখ বিসুখ হয়। খারাপ যদি হয় থাকে তাহলে অবশ্যই জরিমানা করতে হবে। চারপাশে ময়লা আবর্জনার ছড়াছড়ির মধ্যেই দিনের পর দিন রান্না হচ্ছে ভাত, মাছ, মাংস, ভাজি, ভর্তা সহ নানা পদের খাবার। স্বাস্থ্যবিধির বালাই নেই। অভিযানে হোটেলটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে না শুধরালে হোটেল বন্ধ করে দেওয়ার শর্তে নেওয়া হয় অঙ্গীকারনামা। ভেতরে গিয়ে খুবই সারপ্রাইজড হলাম। খুবই নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর উপায়ে তারা ডাস্টবিনের পাশে হচ্ছে খাবার প্রক্রিয়াজাত করছেন, আর সব খাবার হচ্ছে কোলা। এদিকে একদিকে ডাস্টবিন থেকে মাছি উড়ে এসে আবার হচ্ছে খাবারে বসছে। অভিযানে হাতে নাতে অনিয়ম ধরা পড়ার পর নিজেদের দোষ স্বীকার করে হোটেল কর্তৃপক্ষ। সুইপার ছিল না, সে আসে নাই বিদায় আমাদের ময়লাগুলো ফেলতে পারিনি। এটাই আমাদের ভুল, আমাদের অ্যাক্সিডেন্ট। আমরা সবগুলা সেক্টর ভাগ করে নিব। যেখানে সালাদ কাটছিল সালাদের সেক্টরটা আলাদা করে ফেলবো।
পাশের কর্ণফুলী হোটেলেও অভিযান চালিয়ে খোলা নোংরা পানি ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে মালিককে ৩,০০০ টাকা জরিমানা করে অভিযান টিম। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ বা অপসারণের দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। সকালে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিয়াউর রহমানের কার্যালয় সহ প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয় সংগঠনটির নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়কে জামায়াতের রাজনৈতিক আখড়ায় পরিণত করেছেন। এছাড়া তার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, আর্থিক অনিয়ম এবং জুলাই বিপ্লবের আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ তোলা হয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ভরাট হতে হতে অস্তিত্ব সংকটে পড়া খাল পুনর্খনন শুরু হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয়রা। আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি দুর্গম পাহাড়ে চাষাবাদে পানির সংকট দূর হবে বলে আশা তাদের। অপরিকল্পিতভাবে ভরাট ও সংস্কারের অভাবে নাইক্ষ্যংছড়ির এসব খাল অনেকটাই মৃতপ্রায়। পানি প্রবাহের পথ বন্ধ হওয়ায় অল্প বৃষ্টি হলেই ডুবে যায় চারপাশ। অবশেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচির আওতায় নাইক্ষ্যংছড়ি সদর খালের ২.৫ কিলোমিটার এবং সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়া খালের ২.৫ কিলোমিটার খাল পুনঃখনন শুরু হয়েছে। এই কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য। এই প্রজেক্টটা যাতে টোটালি যাতে প্রজেক্টটা পানির ধারা অব্যাহত রাখার প্রেক্ষাপটে এবং সেভাবে যেন আসে সেটা ব্যাপারে কন্টিনিউশন থাকবে। প্রতি বছর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হতো বিস্তীর্ণ জনপদ। পুনঃখনন হওয়ায় আসন্ন বন্যা ও জলাবদ্ধতার মাত্রা কমবে বলে আশা স্থানীয়দের। রোডের মধ্যে হাঁটতে পারি নাই, পানি, তারপরে কালটা যদি কেটে দিলে আমাদের ঘর বাড়িগুলো ভালো থাকবে। এখন বর্ষাকাল আগে পানিতে চলে যাইব গো, এখন মানুষ আর কষ্ট না পাইব। পাহাড়ি এই অঞ্চলে পানি সংকটের কারণে ব্যাহত হতো চাষাবাদ। ফলে খাল খননের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন চাষিরা। আমাদের এখানে যারা চাষ করে চাষের জমির জন্য ভালো হবে। খাল খনন না হলে মানুষ বর্ষার সিজনে অনেক কষ্ট পায় এবং চাষাবাদ নষ্ট হয়। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 2,22 লাখ টাকা। খনন কাজে নিয়োজিত আছে 259 জন শ্রমিক। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ। চট্টগ্রামের কাতালগঞ্জের সবুজ পার্কের জায়গায় রাতারাতি অবৈধ বাণিজ্যিক স্থাপনা নির্মাণ দেখে ক্ষোভ প্রকাশ করলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কাতালগঞ্জে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এই চিত্র দেখে বিস্মিত হন। তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন এবং অনুমোদনহীন অবৈধ স্থাপনা নির্মাণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান। এই জায়গাটিতে শিশুদের জন্য সবুজ পার্ক নির্মাণের ঘোষণা দেন মেয়র। এ সময় কর্পোরেশনের সচিব, নগর পরিকল্পনাবিদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এখানে এভাবে যারা স্থাপনা করছে আমি স্পষ্ট বলে দিচ্ছি সব ভেঙে ফেলা হবে এবং যারা করছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি। এটা একটা বাচ্চাদের জন্য একটা সবুজ পার্ক হবে। কালুরঘাট সেতু নির্মিত হলে বোয়ালখালীর মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। পশ্চিম কদুরখালী কথাকলি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে তিনি বলেন, খুব দ্রুত এই সেতুর কাজ শুরুর চেষ্টা চলছে। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান সরকার শিক্ষার্থীদের লেখাপড়া ডিগ্রি পর্যন্ত ফ্রি করার ঘোষণা দিয়েছে বলে জানান সংসদ সদস্য। পরে শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন তিনি। চট্টগ্রামের লোহাগাড়ায় এক দিনমজুরের নিঃশর্ত মুক্তি এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সাধারণ মানুষ। লোহাগাড়া উপজেলার পুটিবিলা পশ্চিম তাঁতিপাড়ায় এই কর্মসূচি তারা অভিযোগ করেন, ভাইদের সাথে সম্পত্তি বণ্টনে বিরোধের জেরে ফাঁসানো হয়েছে দিনমজুর নাজিম উদ্দিনকে। সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসা নিতে গেলে পুলিশে ধরিয়ে দেয় প্রতিপক্ষ। অস্ত্র মামলার সঠিক তদন্ত করার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
খাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকাণ্ড ও সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত 9টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা টাউন হল মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিজনকে 2 বান করে মোট 18 বান ঢেউটিন বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত 27 এপ্রিল রাতে কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ফসল ক্ষতিগ্রস্ত হয়। বান্দরবান রোয়াংছড়ি উপজেলার সদর তারাসা, আলেকখাং ও পোয়াতং ইউনিয়নের 664 পরিবারের মাঝে হাঁস, মুরগি ও গবাদি পশু বিতরণ করা হয়েছে। দুপুরে রোয়াংছড়ি নোয়াপতং ইউনিয়নের আন্তাপাড়ায় হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশনের প্রতি সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়। সংসদ সদস্য সাচিং ক্রুজের উপস্থিতিতে সহায়তা সামগ্রী বিতরণ করেন অতিথিরা। 150টি পরিবারকে 1টি করে গরু, 314টি পরিবারকে 11টি করে মুরগি ও 100 পরিবারকে 11টি করে হাঁস প্রদান করা হয়। আয়োজকরা জানান, পরিবারগুলোকে স্বাবলম্বী করতে এমন উদ্যোগ। এর আগে নোয়াপতং ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের সাথে সাংগঠনিক আলোচনা সভা করা হয়। একাডেমিক ক্লার্ক পিমগা আন্তর্জাতিক ক্রিকেট সবখানেই ব্যাটসম্যানদের প্রস্তুতি নেট বোলিং বা থ্রো ডাউনে থ্রোয়াবের কদর বরাবরই বেশি। থ্রো ডাউন করে বাংলাদেশের অনেকেই নাম কুড়িয়েছেন, চট্টগ্রামের সাদ্দাম হোসেনও তাই। তবে ব্যতিক্রমী গল্প হচ্ছে, সাদ্দাম থ্রো ডাউন করেন সংযুক্ত আরব আমিরাতে এবং সেটাও বাহাতে। সাদ্দাম হোসেনের হৃদয় জুড়েই বাংলাদেশ। কাজ করতে চান দেশের ক্রিকেট টিমের সাথে। চট্টগ্রাম থেকে বাকিটা জানাচ্ছেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। প্রস্তুতি যার যত ভালো, পরীক্ষাও তার তত ভালো হয়। ক্রিকেটাররা ব্যাট বলের পরীক্ষা দেন মাঠে, প্রস্তুতি নেন নেটে। কখনো সতীর্থ, কখনো নেট বোলারদের খেলেন, কখনো খেলেন থ্রোয়ারদের। থ্রোয়াররা অনুশীলনের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট বিশ্বে থ্রোয়ারদের আলাদা কদর আছে। থ্রোয়ারদের অনেকেই তারকা। ঘন্টায় 150 কিলোমিটার গতিতে থ্রো ডাউন করে বাংলাদেশের অনেকেই নাম কুড়িয়েছেন। তবে এদের সবাই ডানহাতি। ক্রিকেট দুনিয়ার অধিকাংশ থ্রোয়ারই তাই। অভিজ্ঞতা সম্পন্ন লেফট আর্ম থ্রোয়ার অনেকটাই বিরল। চট্টগ্রামের সাদ্দাম হোসেনও তেমনই একজন। ক্রিকেট যারা বোঝেন বা ক্রিকেট সম্পর্কে ধারণা রাখেন, তারা থ্রোয়ার শব্দটার সাথেও বেশ পরিচিত। যে মানুষটাকে আমার পাশে দেখছেন, তিনি বাংলাদেশের বাইরে বিভিন্ন তারকমান খ্যাতিমান প্লেয়ারদের সাথে কাজ করে আসছেন, কাজ করছেন লেফট আর্ম থ্রোয়ার হিসেবে। কেন তিনি বাংলাদেশে বা এই পেশাতেই কেন এসেছেন বা তার ইচ্ছাটাই কি, সেটাই আজকে তার কাছে জানতে চাইব। বর্তমানে আরব আমিরাতের একটি একাডেমিতে থ্রোয়ার স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন সাদ্দাম। ক্রিস গেইল, মোহাম্মদ নবী, রাবি বোপারা, গুলবাস, আজম খান, সঞ্জু স্যামসন, সাকিব আল হাসানের মতো হার্ড হিটারদের থ্রোয়ার হিসেবেও কাজ করেছেন। নেটে নাস্তানাবুদ করেছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদেরও। ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, ইন্ডিয়ান, বিভিন্ন দেশ থেকে প্লেয়ার আসে। যখনই সিরিজ হয়, যখনই ওদের পার্সোনালি প্র্যাকটিস প্রয়োজন হয়, তখন আমাকে নক করে। ইভেন ইউএইতে 2টা টুর্নামেন্ট হয়, বড় টুর্নামেন্ট, আপনি হয়তো জানেন। ILT20 একটা হচ্ছে আবুধাবি T10। সো দুটোটাতে আলহামদুলিল্লাহ কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার টিমগুলোর সাথে। আমিরাতে আর্থিক ও সুযোগ সুবিধার দিক থেকে বেশ ভালোই আছেন সাদ্দাম। তবে দেশের মাটির ঘ্রাণ বেশ টানে তাকে। তাই তো বাংলাদেশ ক্রিকেট টিমে থ্রোয়ার হিসেবে কাজ করার তীব্র আকাঙ্ক্ষা তার মাঝে। বাংলাদেশ টিমে 2জন প্রফেশনাল রাইট আর্ম থ্রোয়ার আছে, যদিও বা লেফট আর্ম নাই। তো সেই সুবাদে আসলে আমার কাজ করা হয়নি বাংলাদেশ টিমের সাথে। যদিও বা আমি চেষ্টা করেছি, যখন বাংলাদেশ টিমের ইউএইতে সিরিজ হয়, তখন আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। কারণ দেশের টানে আসলে সবার সাথে যোগাযোগ করা, একটা এনভায়রনমেন্ট হবে দেশের প্লেয়ারদের সাথে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জন্ম ও বেড়ে ওঠা সাদ্দামের। খেলাকেই ধ্যান জ্ঞান ও মনে প্রাণে ধারণ করে অতিবাহিত করেছেন জীবনের বেশিরভাগ সময়। পেশাগত কারণে বিগত 4 বছর ধরে অবস্থান করছেন আরব আমিরাতে। বাউন্স বলেন, ফুল লেন্থ বলেন, চেষ্টা করি ব্যাটসম্যানকে কনফিডেন্স দেওয়ার, ব্যাটসম্যান স্কিল ডেভেলপ করার। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।